বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সাথে কিছু ভূমিকা নিয়েছিলাম। আজকে আর কোনো ভূমিকা নয়, সরাসরি আমরা পাঠে চলে যাব। গত ক্লাসে পঞ্চম অধ্যায়ের অনুচ্ছেদ 5.1 এবং 5.2 পড়িয়েছিলাম। আশা করি তোমরা সেটা বাসায় অনুশীলন করেছ। আজকে তোমাদের সাথে আলোচনা করব 5.3 যৌগমূলক, 5.4 যদি সময় পাই আর কি, রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত নিয়ে। তো প্রথমেই শুরু করতে চাচ্ছি যৌগমূলক বিষয়ে। তো আশা করি তোমরা যে যেখানে আসো বই খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু পারি তোমাদের সাহায্য করব, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরাই চিন্তা ভাবনা করবা যে কতটুকু শিখতে পারলা কি কতটুকু পারলা না। যৌগমূলক বিষয়টি আমরা অষ্টম শ্রেণীতেও পড়েছি, আবার নবম শ্রেণীতেও আমরা পড়ব যৌগমূলক। আমরা ইতিমধ্যেই অণু পরমাণু পড়েছি, জানি যে পরমাণুসমূহ সাধারণত রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। যখনই কোনো পরমাণু মিলে অণু গঠিত হয় তখনই সেখানে রাসায়নিক বন্ধন গঠিত হয়। তো রাসায়নিক বন্ধন আমরা গত ক্লাস আলোচনা করেছি। রাসায়নিক বন্ধন পড়তে গেলে সেখানে আমাদের যৌগমূলক বিষয়ে কিছু কথা বলতে হবে, সেই জন্য যৌগমূলকটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। একাধিক মৌলের অনেকগুলো পরমাণু বা আয়ন মিলে যখন একটি গুচ্ছ কিংবা একটি গ্রুপ তৈরি করে, যেটি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন সেই গুচ্ছ বা গ্রুপটাকেই বলা হয় যৌগমূলক। কথাটা আরেকবার বলছি, একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু বা আয়ন পরস্পর যুক্ত হয়ে যখন একটি গ্রুপ বা একটি গুচ্ছ গঠন করে, যেটি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর ন্যায় আচরণ করবে, তখন সেই গ্রুপ বা গুচ্ছটিকে বলা হবে যৌগমূলক। এটাকে কখনো কখনো ইংরেজিতে কম্পাউন্ড রেডিক্যাল বলে, আবার কোথাও শুধু রেডিক্যাল বলে। তো আমরা এই ক্ষেত্রে এটাকে বাংলায় বললে যৌগমূলকই বলবো। তো আমরা উদাহরণ দিতে পারি দুই একটা যৌগমূলকের, যেমন কার্বনেট, এটি একটি যৌগমূলক। আবার অ্যামোনিয়াম, এটিও একটি যৌগমূলক। তো দেখতেই পাচ্ছ যে একটির সামান্য উপরে একটি ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন রয়েছে, তার বাম পাশে একটি সংখ্যা 2 রয়েছে, আর আরেকটি যৌগমূলকের উপরে ডান পাশে একটা প্লাস চিহ্ন রয়েছে। এটি কেন? এ থেকে বোঝা যায় যে যৌগমূলকের কিছু আধান থাকে, অর্থাৎ যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত, চার্জগ্রস্ত। সেটা কারুর চার্জের সংখ্যা, ধনাত্মক আধানের সংখ্যা বা ঋণাত্মক আধানের সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে, এইরকম। সেই জন্য যৌগমূলক লিখলে আমরা সাধারণত তার উপরে ডান পাশে প্লাস মাইনাস দেওয়া চিহ্নিত করি। এটার অর্থ হলো যে এই যৌগমূলকটি কি ধনাত্মক আধান বহন করে নাকি ঋণাত্মক আধান বহন করে, সেইটা মিন করার জন্যই আমরা এরকম উপরে প্লাস মাইনাস দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছ এখানে কার্বনেট একটি ঋণাত্মক যৌগমূলক, অর্থাৎ তার আধান ঋণাত্মক, আর অ্যামোনিয়াম একটি ধনাত্মক যৌগমূলক। তো একটি যৌগমূলকের আধান ধনাত্মক ঋণাত্মক এমন হতে পারে, কিন্তু তার যোজনী
এটি কিন্তু ধনাত্মক ঋণাত্মক হবে না, এটি জাস্ট 2 হবে, 3 হবে, 1 হবে। কারণ যোজনী সাধারণত ধনাত্মক ঋণাত্মক হয় না, কিন্তু আধান ধনাত্মক ঋণাত্মক হতে পারে। এরকম তোমরা আমাদের বইয়ে দেখবা যে অনেকগুলো যৌগমূলকের চার্ট দেওয়া আছে, বেশ কিছু যৌগমূলকের এখানে নাম দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, আধানের সংখ্যা দেওয়া আছে, ডান পাশে যোজনীর একটা চার্টও দেওয়া আছে। আমি মনে করি যে প্রত্যেক শিক্ষার্থীর এই যৌগমূলকগুলোর নাম, সংকেত, আধান বা যোজনী এটা মুখস্থ করা দরকার। কারণ একটি সংকেত লিখতে গেলে যৌগমূলকের যোজনী তথা আধান সংখ্যা না জানলে আমরা সঠিক সংকেতটা লিখতে পারি না। সেই জন্য এই চার্টটা মুখস্থই করতে হবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের একটু সাহায্য করব যে মুখস্থ তো করতেই হবে, কিন্তু এর আগে বিষয়গুলো কি সেটা বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখা যায় যে অ্যামোনিয়াম এটা একটি ধনাত্মক যৌগমূলক। এখানে একটা নাইট্রোজেন রয়েছে, বেসিক্যালি এখানে একটা নাইট্রোজেন পরমাণু, 3টি হাইড্রোজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন আয়ন ছিল। 3টি হাইড্রোজেন পরমাণু, একটি নাইট্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন আয়ন, এই কয়েকটি মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে, একটা গুচ্ছ তৈরি হয়েছে। এটি যখন কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে, যখন কোনো যৌগের সাথে থাকবে, তখন এটি এককভাবে একটা পরমাণু ন্যায়ই থাকবে। আমরা যদি একটা সংকেত লিখি, যেমন লিখতে পারি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দেখা যায় যে 2টা অংশ আছে, একটা অ্যামোনিয়াম আর একটা ক্লোরিন। এখানে অ্যামোনিয়ামের চার্জটা হলো ধনাত্মক, যার যোজনী ধনাত্মক আমরা বলবো না, যোজনী 1 বলবো। আর অপর দিকে যেটা ক্লোরিন, তারও ঋণাত্মক চার্জগ্রস্ত, তারও যোজনী 1। অতএব এখানে আলাদা আলাদাভাবে নাইট্রোজেনের যোজনী 3 আছে, 5 আছে, 2 আছে, সেটি কিন্তু এখানে নাইট্রোজেন প্রদর্শন করে নাই। হাইড্রোজেনের যোজনী আলাদা করে 1 আছে, সেটিও কিন্তু এখানে সে প্রদর্শন করে নাই। বরং নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এখানে নাইট্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের 3টা পরমাণু, হাইড্রোজেন একটা আয়ন, সবগুলো মিলে একটা গুচ্ছ হয়েছে, যেটি একটি পরমাণুর ন্যায় আচরণ করেছে। আমরা যদি এটাকে এরকম লিখতাম, যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড লিখতাম, এখানে সোডিয়াম যখন যুক্ত হয়েছে ক্লোরিনের সাথে, এখানে সোডিয়াম একটি পরমাণু, সোডিয়াম পরমাণুর সাথে ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা আয়নিক যৌগ তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম একটা পরমাণু ছিল। খেয়াল করো যে এই জায়গার মধ্যে অ্যামোনিয়াম যখন এই ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সে কিন্তু এই সোডিয়ামের মতো একটি পরমাণুর ন্যায়ই সে আচরণ করছে। অর্থাৎ এই গুচ্ছটা, এই গ্রুপটা পুরাটাই একটি পরমাণুর ন্যায় আচরণ করেছে, যে কারণে আমার যৌগটি তৈরি হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অনুরূপভাবে আমরা যদি কার্বনেট দিয়ে আমরা চিন্তা করি, তো আমাদের একটি অত্যন্ত পরিচিত যৌগ আছে, আমরা প্রায় সবসময় রসায়নের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা সাধারণ নাম চুনাপাথর। আমরা জানি আমাদের এই সিলেটের যেখানে চুনাপাথরের খনি আছে সেখানে আছে। তাছাড়া আমরা দেখি মানুষে বাসাবাড়ির কাজ করার জন্য বিভিন্ন জায়গা থেকে পাথর আনে, সেখানেও এ ধরনের ক্যালসিয়াম কার্বনেট আছে। তো এই ক্যালসিয়াম কার্বনেট, যার রাসায়নিক সংকেত CaCO3, এখানে ক্যালসিয়াম একটি পরমাণু, আর এই যে কার্বনেট CO3, এখানে CO3, এখানে কার্বনে একটি পরমাণু রয়েছে, অক্সিজেনের 3টে পরমাণু রয়েছে, কিন্তু আলাদা করে এই জায়গার মধ্যে কার্বন তার যোজনী 4 সেটি প্রদর্শন করে নাই, অক্সিজেনের যোজনী 2 সেটিও সে প্রদর্শন করে নাই। বরং কার্বন এবং অক্সিজেন মিলিত হয়ে এমন একটা গ্রুপ, এমন একটা দল গঠন করেছে, যেটা যেদিকে যাবে একটি পরমাণুর ন্যায় আচরণ করবে। অর্থাৎ সে ওই পুরা গ্রুপটা সহই যাবে এবং সে আচরণ করবে একটি পরমাণুর মতো। আমরা যদি খেয়াল করি তো দেখব যে আমরা দেখে আসলাম যে কার্বনেটের যোজনী 2, তার মানে তার আধান হলো ঋণাত্মক 2,
আর ক্যালসিয়াম যার যোজনী 2 কিন্তু তার আধান ধনাত্মক, সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে যদি এই কার্বনেট যুক্ত হয় তাহলে একটা ক্যালসিয়ামের সাথে একটা কার্বনেট যুক্ত হয়েছে। এখানে আলাদা করে কিন্তু কার্বন এবং অক্সিজেন যুক্ত হয় নাই, পুরাটা কার্বনেট মিলে একটা অংশগ্রহণ করছে, সেই জন্য এটা সংকেত হচ্ছে এরকম ক্যালসিয়াম কার্বনেট। আমাদের বইয়েতে তোমাদের যে ওই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টে দেখবা যে অধিকাংশ যৌগমূলকগুলোই ঋণাত্মক আধান বহন করছে, অর্থাৎ যৌগমূলকগুলো অধিকাংশই ঋণাত্মক আধানযুক্ত, শুধু 2টা আছে ধনাত্মক, একটি অ্যামোনিয়াম আরেকটি হলো ফসফোনিয়াম। অ্যামোনিয়াম ফসফোনিয়াম এই দুটো ধনাত্মক যৌগমূলক রয়েছে, আর অধিকাংশ যৌগমূলকগুলোই ঋণাত্মক। তো যৌগমূলকগুলোর নাম শিখতে হবে, সংকেতও শিখতে হবে, পাশাপাশি যোজনীয় আয়ত্ত করতে হবে। আশা করি তোমরা আগামী দিন এই চারটা সবাই পড়ে রাখবা। আমি কিন্তু একেবারে বাই নেম ধরবো আগামী দিন তোমাদের, যে এটার যোজনী কত, এটা সংকেত কী, এটা সংকেত কী, তোমরা আশা করি পড়ে ফেলবা। যেহেতু এটা প্রত্যেকে শিখতেই হবে, এটা না শিখলে সঠিক সংকেত লেখা যাবে না। এই জন্য এই যৌগমূলকের নাম এবং সংকেত এবং তার আধান কত বা তার যোজনী কত, এটা সহ ইনশাল্লাহ সবাই শিখে ফেলবা। এটা কিন্তু তোমাদের জন্য আগামী দিনে বাড়ির কাজ থাকলো, কি বলো? ঠিক আছে তো? এটা আগামী দিনে বাড়ির কাজ, এটা তোমরা সুন্দর করে আয়ত্ত করে রাখবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস এটা আমাদের অনেক উপকার বয়ে নিয়ে আসবে। এরপরে আমি যেতে চাচ্ছি 5.4 আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। কথাটা এইরকম, রাসায়নিক সংকেত এটাকে আমরা আণবিক সংকেতও বলতে পারি। আণবিক সংকেত, সংকেত কথাটা আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু কীরকম সংকেত? যেমন আমরা যারা সাধারণ মানুষ, আমরা বুঝি যে যখন কোনো আবহাওয়ার খারাপ হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, তখন আমরা শুনি যে 7 নম্বর বিপদ সংকেত দিছে, 10 নম্বর মহাবিপদ সংকেত দিছে, তখনও কিন্তু আমরা সংকেতের কথাটা শুনি। এই রকম গাড়িতে সামনে কোনো একটা অন্য কিছু যানবাহন পড়লে হর্ন দেয়, এটাও একটা সংকেত, তার মানে তুমি রাস্তা পরিষ্কার করো, এটা একটা সংকেত। এরকম আমরা অনেক সময় দেখা যায় শ্রেণীতে যদি ছাত্ররা গোলমাল করে, আমরা জোরে ধমক না দিয়ে কীরকম করি? এটার অর্থ হলো কি? তুমি চুপ করো, তুমি, এই যে একটা সংকেত। তো আমাদের এই রকম সংকেতগুলো তো আমরা জানি, কিন্তু রাসায়নিক সংকেত তো আর এগুলো না, রাসায়নিক সংকেত একটু অন্যরকম। এই জন্য আমরা চেষ্টা করবো আজকে তোমাদের সাথে একটু রাসায়নিক সংকেত নিয়ে কথা বলার জন্য। রাসায়নিক সংকেত, সংকেত আসলে রসায়নও অনেক রকমের সংকেতই আছে, যেমন আণবিক সংকেত, স্থূল সংকেত, গাঠনিক সংকেত। তো আমরা প্রথমে আলোচনা করব আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত নিয়ে। আমি একটা জিনিস লিখলাম হাইড্রোজেন, তার পাশে লিখলাম 2টা হাইড্রোজেন, তার পাশে লিখলাম এই রকম, আর এখানে লিখলাম এইটা। লক্ষ্য করো, হাইড্রোজেন একটা পরমাণু, এই পরমাণু এটা একটা প্রতীক, এটা হাইড্রোজেনের একটা প্রতীক, এটা একটা পরমাণু নির্দেশ করে। 2H, এটা দ্বারা হাইড্রোজেনের 2টা প্রতীক, 2টা পরমাণু নির্দেশ করে, কিন্তু সংকেত না। 2টা পরমাণু, 2টা প্রতীক, 2টা হাইড্রোজেন পরমাণু নির্দেশ করতেছে। তার পাশে আছে H2, এইখানে দেখো এখানেও 2টা হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু এটা সংকেত, এটা প্রতীক না, এটা সংকেত। তাহলে এই সংকেতটা লিখতে গেলে আমার হাইড্রোজেনের প্রতীক লাগছে, অর্থাৎ সংকেত লিখতে গেলেই আমার প্রতীক লাগবে। আমরা তো এটা আগেই জানি যে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আবার বলছি, কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সেই প্রতীক ব্যবহার করে আমরা সংকেত লিখব।
কিন্তু সেই প্রতীক ব্যবহার করলেই সংকেত হয় না, তারও কিছু নিয়ম কানুন আছে। যেমন আমি একটা প্রতীক ব্যবহার করছি, সংকেত হয়নি। এখানে দুইটা প্রতীক ব্যবহার করছি, যা মিলে সংকেত হয়নি, কিন্তু এখানে দুইটা হাইড্রোজেনের প্রতীক ঠিকই আছে, কিন্তু সেটা সংকেত হয়েছে, সেটা একটা অণু হয়েছে। অতএব এটা হাইড্রোজেনের সংকেত। তোমরা জানো হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, এটির সংকেত আমরা লেখলাম এরকম। এ বিষয়ে আরও কথা বলবো, তার আগে দেখো সোডিয়াম লিখছি, সোডিয়াম লেখলাম, এখানে সোডিয়ামের দুইটা অক্ষর আছে, দুটো অক্ষর থাকলেও কিন্তু প্রতীক একটা। তোমরা জানো সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম, নেট্রিয়াম থেকে আমরা লিখেছি সোডিয়াম Na। শুধু এন দিয়ে লিখিনি কেন? কারণ এন দিয়ে আমরা আগে নাইট্রোজেন বুঝিয়ে ফেলছি, সুতরাং আবার যদি সোডিয়ামকে আমরা এন দিয়ে লিখি তাহলে বুঝবো কীভাবে কোনটা নাইট্রোজেন কোনটা সোডিয়াম। এই জন্য সোডিয়ামের যে ল্যাটিন নাম নেট্রিয়াম, তার সাথে ছোট একটা অক্ষর রয়েছে বড় আমাদের এ, ছোটো হাতের অক্ষর এ, সেটাতে সোডিয়াম লিখলাম। এরকম আরও আছে। তো এটির যদি আমরা প্রতীক বলি, তাহলে এটা যদি প্রতীক হয় তাহলে হয়তো আমাদের মনে হইতে পারে যে তাহলে এটা মনে হয় তার সংকেত। এমনটি কিন্তু মনে হওয়া আমাদের স্বাভাবিক, কারণ এখানে এইচ ছিল, তার ডান পাশে 2 দিয়েছি, সংকেত হয়েছে। তাহলে এখানে সোডিয়াম আছে, তার ডান পাশে 2 দিলাম, এটা সংকেত হবে। এটা কিন্তু আমাদের সাধারণ ধারণা, অনেকে করতেই পারে, কিন্তু আসলে তা নয়। কারণ হাইড্রোজেন তো অধাতু, হাইড্রোজেন একটি অধাতু। আমরা একটা নিয়ম জানব যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাস দ্বিপরমাণুক, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু। এই নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাস দ্বিপরমাণুক, অর্থাৎ দুইটা করে পরমাণু মিলে মিলে অণু গঠিত হয়। সেই জন্য তার ডান পাশে একটা সংখ্যা দিয়ে আমরা তার পরমাণু সংখ্যা নির্দেশ করি যে এই কয়েকটা পরমাণু মিলে একটি অণু হয়েছে। কিন্তু সোডিয়াম তো ধাতব মৌল, এটার যে কতগুলো পরমাণু মিলে একটা সংকেত হবে সেটা তো আমি জানি না, বিজ্ঞান বইও কোথাও পাই নাই। অতএব আমরা ধরে নিতে পারি যে এটা এক পরমাণু সংকেত, অর্থাৎ এটার একটা পরমাণু দিয়েই একটা অণু হবে, অর্থাৎ এটার অণু যা পরমাণু তা, এটার প্রতীকও যা সংকেতও তাই। সেই জন্য আমরা সোডিয়ামের সংকেত কখনোই এটা লিখব না, সোডিয়ামের সংকেত আমরা শুধু এনে লিখব। আমরা আরেকটু কথা আলোচনা করতে পারি সালফার। সালফার যার বাংলা নাম গন্ধক, প্রতীক এস। আমরা এই সালফার এটি একটি অধাতু বটে, অধাতু হলেও এটি কঠিন, সালফারটা কঠিন। তো এটির বেলায় আমরা দেখতে পারি যে আমরা সালফারের প্রকৃত সংকেত লিখলে আমরা S8 লিখি, S8। তার মানেটা হলো সালফারের একটা অণুতে 8টা পরমাণু আছে, সেই জন্য আমরা এখানে S8 লিখি। যদিও বাস্তবিক পক্ষে আমরা সাধারণভাবে লিখতে গেলে কখনো S8 লিখি না, কিন্তু আমরা জানি যে সালফারের প্রকৃত সংকেত S8, ফসফরাসের প্রকৃত সংকেত P4। যদিও এগুলো আমরা ব্যবহার করি না, কিন্তু আমাদের জানা আছে। এই রকম সংকেত লেখার ক্ষেত্রে কোনো সংকেতের মধ্যে কতটি প্রতীক আছে, কতটি মৌল আছে, সেটি প্রকাশ পায়। আমি এবার একটু অন্য একটা সংকেত লিখব। আমাদের খুবই পরিচিত, অত্যন্ত পরিচিত এবং আমাদের খুবই আশেপাশে বিনামূল্যে পাওয়া যায়, যার রাসায়নিক সংকেত H2O, যার সাধারণ নাম পানি। এই যে এখানে আমরা দেখলাম যে হাইড্রোজেনের 2টি পরমাণু রয়েছে, অক্সিজেনের একটি পরমাণু রয়েছে, এটা মিলে পানির একটি অণু হয়েছে। সেই অণুটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য 2টা হাইড্রোজেন লিখেছি, একটা অক্সিজেন লিখেছি। এই 3টা প্রতীক মিলে একটা সংকেত হয়েছে। এরকম আরও সংকেত আমাদের আছে, যেমন আমরা লিখতে পারি, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখলাম,
তো আমার তো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখলে তো AlCl লিখলেই হইতো, আবার ওখানে একটা 3 বা 3 কেন দিলাম, এটা প্রশ্ন হতে পারে। আমি যদি এরকম করে লিখি একটা সংকেত, যেমন এটা, এই যৌগটার নাম হলো ফেরিক সালফেট। এই যৌগটার নাম কি? ফেরিক সালফেট। এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, এগুলো কি? এগুলো কেন দিলাম? একটা সংকেত সঠিক করে লিখতে গেলে সেখানে কোন মৌলের কতটি প্রতীক, কতটি পরমাণু আছে সেটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। আমাকে এটা উল্লেখ করতে গেলে আমাদের এটা যোজনীর প্রশ্ন আসে, যোজনী আমাদের সঠিক করে জানতে হবে। আমি এখানে অ্যালুমিনিয়ামের পাশে Cl লিখেছি, তার পাশে 3 দিয়েছি, তার অর্থ হলো অ্যালুমিনিয়াম সেটি ত্রিযুজী একটি মৌল। যদি এটা ধনাত্মক, এটার যোজনী 3, আর এটার সাথে যুক্ত হয়েছে ক্লোরিন, তাহলে ক্লোরিন তো যোজনী 1, অর্থাৎ ক্লোরিন যদি অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হতে চায়, যুক্ত হয়ে যদি একটা অণু গঠন করতে চায়, তাহলে একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড সঠিক সংকেত AlCl3। আমি আরেকটা সংকেত লিখেছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আমি পাশে আরেকটা সংকেত লিখব, সেটি হলো ফেরাস সালফেট। লক্ষ্য করো, এটার নাম ফেরাস সালফেট, এটার নাম ফেরিক সালফেট, দুটাই কিন্তু সংকেত। এখানে তো 2, 3 কিছুই লিখলাম না, এখানে আবার একটা ব্রেকেট দিলাম, 3 দিলাম। এটার কারণ হলো, তোমরা জানো যে লোহা একটি ধাতব মৌল, এটি একটি পরিবর্তনশীল যোজী মৌল। এর দুটো যোজনী রয়েছে, একটা হলো একবার 2, একবার 3। যখন তার যোজনী 2 ব্যবহার করা হয় তখন সাধারণত আস বলি, ফেয়ার আস। এখনকার বই পুস্তকগুলোর মধ্যে রোমান অক্ষরে 2 লেখে, আস না বলে লেখে কি এইরকম আয়রন 2 সালফেট, আয়রন এভাবে 2 দিয়ে দেয়, তার মানে আয়রন 2 সালফেট। তার অর্থ হলো এখানে লোহার যোজনী 2, আর এটাকে বলা যাবে ফেরাস সালফেট। ঠিক এইখানে লিখতে গেলে আমরা লিখব আয়রন 3 সালফেট বা ফেরিক সালফেট, আয়রন 3 সালফেট বা ফেরিক সালফেট। এখানে লক্ষ্য করো যে ফেরিক যখন আমি বলবো তখন তার যোজনী 3, আর সালফেটের যোজনী হলো 2। তাহলে এই ক্ষেত্রে সালফেটের যোজনী 2 আর আয়রনের যোজনী 3, তাহলে তো সমতা হলো না, সমান সমান তো হলো না। কাঁধে কাঁধে কাঁধ না মিললে তো বন্ধুত্ব টিকবে না, এটা তোমরা নিজেরাও জানো। সমান সমান হলে বন্ধুত্ব টিকে, না হলে বন্ধুত্ব থাকে না। তাহলে ফেরিকের যোজনী 3, সালফেটের যোজনী 2, এই অসম বন্ধুত্ব থাকতে পারে না। এই সমতায় আনার জন্য, যাতে বন্ধুত্ব টিকে, সেই জন্য আমাদের কি করতে হবে? দেখো, একটা আয়রনের তো যোজনী 3, অর্থাৎ তাহলে 2টা দিলে কত হলো? 3 দুগুণে 6, তাহলে 2টার হলো 3 গুণন 2 গুণন সমান সমান 6, আর এইখানে এইটার যোজনী হলো 2, তাহলে তার বেলায় আমি দিলাম 3টা, তারও কত হলো? 6। এই জন্য এখানে আমি 3 দিয়েছি, এখানে 2 দিয়েছি। আর এই ব্রেকেটটা দিলাম কেন? আমি যদি ব্রেকেটটা না দেই, আমি ব্রেকেটটা না দিয়ে যদি এখানে 3 দিতাম, তাহলে কি হইতো? এটা তো 43 হয়ে যেত গা, অক্সিজেন 43টা, তা তো না। এই জন্য এটাকে আলাদা বোঝানোর জন্য, এটা যে একটা পরমাণু নিয়ে আচরণ করতেছে, এটা যে একটা যৌগমূলক, এটা যে একটা মানে ইউনিক, একটা এই যে এককভাবে আছে, একসাথে আছে, এটাকে বোঝানোর জন্য আমরা তার ডান পাশে 3 দিয়েছি। এভাবে আমরা লিখব ফেরিক সালফেট। আর এখানে এটার যোজনীয় 2, এটার যোজনীয় 2, সুতরাং 2 এ 2 তেমনি সমান সমান হয়ে গেছে। এই জন্য তার নিচে ডান পাশে আমার কোনো সংখ্যা লিখতে হয় নাই। তো মোটামুটিভাবে যতটুকু সময় পেয়েছি এর মাধ্যমে আমি তোমাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। তো সময় কম, এই অল্প সময়ের মধ্যে যতটুকু ক্লাস নিতে পেরেছি সেটার তোমরাই চিন্তা ভাবনা করবা কতটুকু তোমাদের উপকার হয়েছে। তো আগামী দিন তোমরা এই যৌগমূলকের চার্ট এবং আণবিক সংকেতগুলো ভালো করে পড়ে আসবা ইনশাল্লাহ। আগামী দিন এর পরবর্তী অনুচ্ছেদে যা আছে সেগুলো আমরা পড়ব, তোমরা বাসায় নিয়মিত পড়বা। আর
এমনিতে তোমাদের যদি কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমার ফোন নাম্বার, বিশেষ করে আমাদের বিন্দুবাসিনী বয়েজ স্কুলের সিলেবাসের মধ্যে আমাদের নাম, মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা যেহেতু এখন আমাদের সরাসরি কাছে আসতে পারতেছো না, মোবাইলে তোমরা যে কোনো সময় কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে যে কোনো অবস্থায় আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আশা করি সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।